সাঁওতাল বিদ্রোহ। তাহলে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, সময়কাল, উল্লেখযোগ্য দিক এবং বিদ্রোহের নেতা কারা ছিল, পরে এর ফলাফল কী হয়েছে বা প্রভাব কী দেখা দিয়েছিল, এগুলো আজকে তুলে ধরবো। তাহলে একে একে বলতে থাকি। না, সাঁওতাল বিদ্রোহের বলছে সাঁওতাল বিদ্রোহ ও সাঁওতাল হুল হল 19 শতকে ব্রিটিশ ভারতে সংঘটিত একটি উপনিবেশিক জমিদারি শাসন বিরোধী আন্দোলন, যাকে সাঁওতাল গোষ্ঠী নেতৃত্ব দিয়েছিল। এর সূচনা হয় 1855 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। ইংরেজ আমলে স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষিনীতির বিরুদ্ধে সাঁওতালরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে নেতৃত্ব দেয় চারজন মুর্মু ভাই, বা এদের নাম কি? সিধু, কানু, চাঁদ ও ভৈরব। তাহলে কি বললো? একজনকার নাম সিধু, একজন কানু, একজন চাঁদ এবং ভৈরব। তাহলে 1793 সালে বড়লাট লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তাদের প্রাচীন স্থানান্তর চাষ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তাই 1857 সালে সিপাহী বিদ্রোহের আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাঁওতালরা বিদ্রোহ গড়ে তোলে। তাহলে এটা গেল বিদ্রোহ, সাঁওতালদের বিদ্রোহ। এরপর ইতিহাস। না, সাঁওতালদের দৃষ্টিতে 1855 সালে সাঁওতালরা সশস্ত্র সংগ্রাম করেছিল। তাদের অধিকার আদায়ের জন্য তারা এই যুদ্ধ ঘোষণা করেছিল। ইংরেজ মহাজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে। এ যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর ব্যবসায়ী মুনাফাখোর ও মহাজনদের বিভিন্ন নিয়মনীতি থেকে নিজেদের রক্ষা করা এবং একটি স্থানীয় বা স্বাধীন সার্বভৌম সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। সাঁওতাল হুলের ইতিহাস। এই ইতিহাসে জানা যায় জামিনী কোহ ছিল সাঁওতালদের নিজস্ব অঞ্চল। তাহলে সাঁওতালের বিদ্রোহ গেল, সাঁওতালদের ইতিহাস গেল এবং সাঁওতাল বিদ্রোহের এবারে সময়কাল বলবো। তাহলে 1855 সালের 30শে জুন যুদ্ধ শুরু হয় এবং 1856 সালের নভেম্বর মাসে তা শেষ হয়। সাঁওতালরা তীর, ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করায় ইংরেজ বাহিনীর আধুনিক বন্দুক ও কামানের কাছে টিকতে পারেনি। এই যুদ্ধে ইংরেজ সৈন্যসহ প্রায় 10,000 সাঁওতাল যোদ্ধা মারা গিয়েছিল। যুদ্ধে পর্যায়ক্রমে সিধু এবং কানু, চাঁদ ও ভৈরব নিহত হলে 1856 সালে নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় ও বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। তাহলে ইতিহাস, সময়কাল এবং বিদ্রোহ গেল। এরপর কি উল্লেখযোগ্য কিছু দিক, যেমন 1855 খ্রিস্টাব্দে 30শে জুন প্রায় 30,000 সাঁওতাল কৃষকেরা
বীরভূমের ভাগনডিহি থেকে সমতল ভূমির উপর দিকে কলিকাতা ভিমুখে পদযাত্রা করেন। ভারতের ইতিহাসে এটাই প্রথম গণপদযাত্রা। 7ই জুলাই দিঘি থানার মহেশলাল দারোগা সহ 19 জনকে হত্যা করে বিদ্রোহীরা। তারপর হকে নির্মম করার জন্য কোম্পানির বড়লাটগণ 3707তম 3100 রেজিমেন্ট হিল রেঞ্জার্স, 43, 42 ও 13 রেজিমেন্ট প্রভৃতিকে ব্যবহার করেছিল। এরপর সাঁওতাল নেতাদের ধরিয়ে দেওয়ার জন্য কমিশনার প্রধান নায়কের জন্য 10,000 টাকা, সহকারী নায়কের প্রত্যেকের জন্য 5,000 টাকা এবং বিভিন্ন অঞ্চলের স্থানীয় নায়কদের জন্য 1,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। 1804 খ্রিস্টাব্দ 10 নম্বর রেগুলেশনের 3 নম্বর ধারা অনুযায়ী 10ই নভেম্বর সামরিক আইন জারি করা হয়। এই ইতিহাস খ্যাত আন্দোলনে আদিবাসী সাঁওতাল নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। 27/7/1855 তারিখে হিন্দু ইন্টেলিজেন্স পত্রিকাতে এক সাঁওতাল প্রধানের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা কারণ হিসেবে উল্লেখ করেছিল। 12 জন সাঁওতাল পুরুষ ও 100 জন নারীর এক দল মহারাজপুর নামক গ্রামে প্রবেশ করে পুরুষরা গ্রামের প্রজাদের প্রহার করতে থাকে এবং স্ত্রীলোকেরা লুটপাট করে। সিধু ও কানুর বোন ফুলমণির লাশ উদ্ধার করা হয় রেললাইনের ধার থেকে। শোনা যায় ধর্ষণ ও নারীর শারীরিক নির্যাতনের পর ব্রিটিশ সিপাহীরা তাকে হত্যা করে সেখানে ফেলে যায়। এই ফুলমণিকে নিয়ে আদিবাসী সাঁওতালদের গান শুরু হয়। এটা গেল উল্লেখযোগ্য কিছু দিক। এবারে বিদ্রোহের নেতৃত্ব বা লিপিকার সিধু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা, কিন্তু লোকের বিশ্বাসঘাতকতার ফলে তিনি গ্রেপ্তার হন। পরে তাকে গুলি করে হত্যা করা হয়। কানু মুর্মু ছিলেন সাঁওতাল বিদ্রোহের দ্বিতীয় প্রধান নায়ক ও সিধুর ভাই। বীরভূম জেলার উপরে সশস্ত্র পুলিশ বাহিনীর গুলিতে তিনি মারা যান। চাঁদ মুর্মু ও ভৈরব মুর্মু ছিলেন সিধু ও কানুর প্রধান দুজন সহযোগী ও ভাই। তারা দুজন ভাগলপুরের কাছে এক যুদ্ধে প্রাণ হারায়। কল্যাণ গুরু ছিলেন সাঁওতাল বিদ্রোহের ইতিহাসের লিপিকার এবং সাঁওতালদের গুরু। তিনি তার হড়কোডেন মারে
হাপড়া মকো রেয়া কোথা শীর্ষক একটি রচনায় সাঁওতাল বিদ্রোহের ইতিবৃত্ত রেখে গেছেন। এই ইতিবৃত্তে সাঁওতাল বিদ্রোহের নায়ক সিধু ও কানুন সংগ্রাম ধ্বনি যেমন রাজা মহারাজাদের খতম করে, দিকুদের গঙ্গা পার করে দাও, আমাদের নিজেদের হাত শাসন চাই, মানে আমাদের নিজেদের হাতে বলছে শাসন চাই প্রভৃতি লিপিবদ্ধ আছে। চানকু মাহাতো একজন অন্যতম নেতৃত্ব ছিলেন, যিনি সাঁওতাল বিদ্রোহে শহীদ হয়েছিলেন। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তাকে গ্রেপ্তার করার পর প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় 15ই মে 1856 সালে। তাহলে এরপর তার ফলাফল না, সাঁওতাল বিদ্রোহের পর ইংরেজ সরকার সাঁওতালদের অভিযোগ সম্পর্কে তদন্তের ব্যবস্থা করে। বিদ্রোহের পরবর্তীকালে ভাগলপুর ও বীরভূমের কিছু অংশ নিয়ে 5500 বর্গমাইল জুড়ে এবং প্রথমে দেওঘর ও পরে দুমকায় প্রধান কার্যালয় নিষিদ্ধ করে সাঁওতাল পরগনা জেলা গঠিত হয়। সেটি বিদ্রোহ প্রশমনের পর প্রশাসনিক ক্ষেত্রে একটি বিশিষ্ট পরিবর্তন এনে দেয়। এই পরগনাকে অনিয়মিত একটি জেলা ঘোষণা করা হয়। প্রথমে এই জেলার নাম হয় দুমকা, যেটি পরবর্তীতে সাঁওতাল পরগনা নামে পরিচিত হয়। এখানে সাঁওতাল মাঝি পৌরাণিক পরগনা জেলার শাসন পরিচালনার জন্য দারোগা, পুলিশ প্রভৃতি তাদের বিভিন্ন সরকারি কর্মচারী ক্ষমতা প্রদান বা প্রাপ্ত হয়। সাঁওতালদের বিচার তাহলে কি না, সাঁওতালদের বিচার সালিশ তাদের আইনে করার জন্য সরকার ক্ষমতা প্রদান করে। খাজনা, কর প্রভৃতি তাদের হাতে অর্পণ করা হয়। তারা জেলা প্রশাসনকে নিয়ন্ত্রণে পরিচালিত হতে থাকে। 1885 সালে বেঙ্গল টেনান্সি অ্যাক্ট অনুযায়ী আদিবাসীরা তাদের জমি সরকারি অনুমতি ছাড়া বিক্রি করতে পারত না। এই আইন এখন পর্যন্ত কার্যকর আছে। তাহলে প্রভাব, ইংরেজি লেখক চার্লস ডিকেন্স হাউসহোল্ড ওয়ার্ডসে বিদ্রোহের উপর নিম্নলিখিত কিছু কথা বলে গেছে, যেগুলো নিচে পরপর আমি বলছি। তাদের মধ্যে সম্মানের অনুভূতিও আছে বলে মনে হয়। কারণ এটা বলা হয় যে তারা শিকারে বিষাক্ত তীর ব্যবহার করে কিছু তাদের শত্রুদের বিরুদ্ধে কখনোই নয়, কিন্তু এমন হয় এবং সম্প্রতি ঘটাতে আমরা বিষাক্ত তীরগুলির কিছুই না শুনি, তবে তারা আমাদের সভ্য শুদ্ধ রুশদের চেয়ে অসীমভাবে বেশি সম্মানিত, যারা সম্ভবত এই ধরনের
সহনশীলতাকে বোকামি বলে মনে করবে এবং ঘোষণা করবে যে এটি যুদ্ধ নয়।